আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে শেষ করব। সো দেখো, আমরা হচ্ছে একটা লেকচারে চ্যাপ্টার 1 আর 2 শেষ করেছিলাম, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 আর 4 শেষ করব। সো এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 3 শুরু করি। সো আমাদের এমসিকিউ থান্ডার সিরিজের কাজ তো তোমরা জানো। সো আমরা কথাবার্তা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাই। সো আমাদের এই কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের যে চ্যাপ্টার 3 হচ্ছে পদার্থের গঠন। সো এই পদার্থের গঠন থেকে আমরা এখন যে এমসিকিউ গুলা পড়বো ইনশাল্লাহ, এই এমসিকিউ গুলাতে এই এমসিকিউ গুলা সলভ করলে এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে, খাবার হয়ে যাবে, এবং তুমি ইজিলি এই এমসিকিউ গুলো হচ্ছে সলভ করে ফেলতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আসো শুরু করি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত? মনে রাখবা, প্রকৃতিতে পর্যায় সারণীতে টোটাল মৌল আছে 118টা। এর মধ্যে প্রকৃতিতে পাইছে হচ্ছে 98টা এবং বাকি 20টা কৃত্রিম ভাবে গবেষণাগারে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই যে আমরা একটা জিনিস শিখলাম, এখানে কি হয়ে গেছে, আমাদের ভালো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তো প্রকৃতিতে পাইছে 98টা, বাকি 20টা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পদার্থের ক্ষুদ্রতম কণার নাম ভাইয়া পরমাণু। আচ্ছা, এখানে দিছে পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অণু নাকি পরমাণু? আচ্ছা, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। ঠিক আছে, কোনো একটা জায়গায় আমি অণু দিছিলাম। ঠিক আছে, ওটা কোন জায়গায়, ওটা একটা ব্যাখ্যাও আছিল। যাই হোক, কেমিস্ট্রিতে আসলে পদার্থের ক্ষুদ্রতম পরমাণুর নাম কি? পরমাণু। এটা বইয়ে গেছে। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। ঠিক আছে, আর অন্যটা মেবি ছিল ক্ষুদ্রতম একক। যাই হোক, এটা পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি ভাইয়া? পরমাণু, মনে রাখবো। ঠিক আছে, লেডের ল্যাটিন নাম কি? লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। লেডের ল্যাটিন নাম কি? প্লাম্বাম। ঠিক আছে, টাংস্টেনের ল্যাটিন নাম কি? অলফ্রাম। এগুলো একটা ব্যতিক্রম আছে। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। এই যে এটা 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 সোডিয়াম, সোডিয়ামের কোন অস্তিত্ব আছে না, এটা সোডিয়ামের ল্যাটিন নাম থেকে আসে, নেট্রিয়াম থেকে। তো এইগুলা কিছু মনে রাখবা। এই যে লেড না কিন্তু লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম এবং লেডের সংকেত হচ্ছে পিবি। পিবি আমরা সবাই এগুলা জানি। ঠিক আছে, লেড মানে কি? সীসা। এরপরে আসো টাংস্টেনের প্রতীক কি? যে টাংস্টেন আসছে অলফ্রাম থেকে, অলফ্রাম থেকে। ঠিক আছে, অলফ্রাম থেকে। সো অলফ্রাম থেকে ডাব্লিউ আর কি, বুঝছো? আর এটা হচ্ছে বিসমাথ। ঠিক আছে, বা সরি, এটা হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি। ঠিক আছে, এটা মার্কারি, এটা প্লাম্বাম মানে হচ্ছে লেড, এটা হচ্ছে টাংস্টেন, মনে রাখবা। টিনের প্রতীক কি? টিন। টিন আসছে মেবি স্টেনাম থেকে, এসএন থেকে। এসএন থেকে আসছে টিন, এসএন থেকে আসছে টিন। এটা টাইটেনিয়াম, এটা প্লাম্বাম, এটা হচ্ছে আমাদের এসবিজিটা অ্যান্টিমনি। নিচে কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এই যে অ্যান্টিমনির ল্যাটিন নাম স্টিবিয়াম। স্টিবিয়াম থেকে এসবি আসে। ঠিক আছে স্যার, অ্যান্টিমনির ল্যাটিন নাম কি? স্টিবিয়াম। স্টিবিয়াম। সো এই যে ব্যতিক্রম নামগুলো একটু মনে রাখা উচিত। এগুলা থেকে যেটাই ব্যতিক্রম এটাই পরীক্ষা আসে। সালফার ও ফসফরাসের অনুসংকেত কোনটি? মনে রাখবা, সালফার তোমার কেমনে থাকে ভাইয়া? সালফার হচ্ছে স্বাভাবিক অবস্থায় S8, এটা হচ্ছে 8 পরমাণু এইভাবে থাকে, এবং ফসফরাস থাকে 4 পরমাণু P4। তো সালফার থাকে S8, ফসফরাস থাকে P4। এগুলো হচ্ছে সালফার ও ফসফরাসের অনুসংকেত। তারা হচ্ছে নিজের মধ্যে এইভাবে অনুগঠন করে। তো আমাদের সালফার ও ফসফরাসের অনুসংকেত কি? S8 এবং P4। এটা ভালো করে মনে রেখো। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সালফারের S8 এটা মনে রেখো। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। 8টি সালফার। আচ্ছা, এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাতে বর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 13। আচ্ছা, মনে করো এক্স একটা মৌল, এর এইখানে থাকে হচ্ছে প্রোটন, এখানে দিবে ওর প্রোটন সংখ্যা, এখানে দিবে বর সংখ্যা। ঠিক আছে, এখানে দিবে হচ্ছে আয়ন। এতটুকু জাস্ট মনে রাখো। এক্স একটা হচ্ছে আমাদের মৌল দেওয়া আছে, এটা এখানে থাকবে তার প্রোটন, এখানে থাকবে বর সংখ্যা, এখানে থাকবে তার হচ্ছে আয়ন, ইলেকট্রন, যা ইচ্ছা এটা। সো আমাদের এটাতে কি দেওয়া আছে ভাইয়া? 27, 13 অ্যালুমিনিয়াম। সো এইভাবে দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+, এখানে দেওয়া আছে 27, এখানে দেওয়া আছে 13। দ্যাট মিন্স এই 27 হচ্ছে তার বর সংখ্যা, এই 27 কি তার বর সংখ্যা। ঠিক আছে, এই 13 কি? এই 13 হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর এখানে এটা কি? তার চার্জ, তার আয়ন আর কি। সো সে কি করছে? 3টা ইলেকট্রন ত্যাগ করছে। ভালো করে বুঝো, অ্যালুমিনিয়ামের প্রোটন 13, দ্যাট মিন্স অ্যালুমিনিয়ামের ইলেকট্রনও 13। 3+ মানে কি? 3টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে ইলেকট্রন আছে কয়টা? অ্যালুমিনিয়ামে 10টা বাকি আছে, 3টা ত্যাগ করে ফেলছে। 3+ মানে কি? 3টা ত্যাগ করছে। সো আবার আরেকটা সূত্র জানি আমরা, বর সংখ্যা সমান
বা নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যার সূত্র কি ভাইয়া? নিউটন সংখ্যার সূত্র সমান হচ্ছে বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যার সূত্র কি? বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যার সূত্র কি ভাইয়া? বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো বর সংখ্যা কত? এই যে আমাদের কি কি দেওয়া আছে, যে এখানে বর সংখ্যা 27, বর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 13 না, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, কস তিনটা সে ত্যাগ করে গেছে। নিউটন সংখ্যা 14 হচ্ছে, এটা আমরা বের করি। সো বর সংখ্যা 27 মাইনাস প্রোটন সংখ্যা 13, এটা বিয়োগ দিলে আমাদের 14 আসতেছে, দ্যাট মিন্স নিউটন সংখ্যা 14, এটা ঠিক আছে। সো আমাদের সঠিক পেলাম 1 আর 3, দ্যাট মিন্স 1 আর 3 আনসার। ভাইকে বুঝাইতে পারছি? ওকে, এরপরে আসো এই সংকেতটিতে বর সংখ্যা 56, ইলেকট্রন সংখ্যা 26, নিউটন সংখ্যা 30, সত্যি বলছে কিনা আমরা একটু চেক করি। ঠিক আছে, সো এই সংকেতটিতে দেখো 56, 26 Fe 2+। তো এটাতে হচ্ছে বর সংখ্যা 56, এই যে বর সংখ্যা 56, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 26, ভালো করে বুঝো, আয়রনে ইলেকট্রন সংখ্যা এমনিতেই 26, বাট 2+ মানে দুইটা ত্যাগ করছে, 26 মাইনাস 2, বর্তমানে ইলেকট্রন সংখ্যা আছে 24টা আছে, দুইটা ত্যাগ করে ফেলছে। আবার বলছে নিউটন 30, 56 থেকে 26 বিয়োগ দাও, বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে নিউটন সংখ্যা পাওয়া যায়, সেটা 30ই আসে। দ্যাট মিন্স এটা ভুল, এটা আনসার। আগেরটার মধ্যে এটা সেম কনসেপ্ট ছিল, 1 আর 3 আনসার। মৌলের একটি প্রোটনের ভর কত? মনে রাখবা, প্রোটনের ভর, এই যে প্রোটনের ভর, ঠিক আছে, প্রোটনের ভর m of p is equal to 1.67 into 10 inverse 24 গ্রাম, বুঝছি? বা 1.673, যা ইচ্ছা বলতে পারো। নিউট্রনের ভর m of n is equal to 1.675 into 10 inverse 24 গ্রাম। এরপরে আছে তোমার ইলেকট্রনের ভর m of e is equal to কত? 9.11 into 10 inverse 27, সরি 10 inverse 28 গ্রাম। এটা হচ্ছে আমাদের প্রোটন, নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রনের ভর। সো গ্রামে লিখলে এটা, কেজিতে লিখলে কি আসবে? 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। কেজিতে লিখলে আরো হচ্ছে 10 ইনভার্স 38 হবে, ঠিক আছে। তো এটা কেজিতে কি হবে? 10 ইনভার্স 27, এটা কেজিতে হবে 10 ইনভার্স 27, ঠিক আছে। সো মৌলে একটি প্রোটনের ভর কত? 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, এই যে এটা, ঠিক আছে। এরপরে নিউটনের প্রকৃত ভর, এই যে একটু আগে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, আর প্রোটনেরটা 673 বা 67 ও ধরা যায়। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ভালো করে বুঝো, আমি আগেরটাতে দেখছি ইলেকট্রনের এমনিতে ভর, ইলেকট্রনের ভর হচ্ছে এমনিতে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, ঠিক আছে। তো প্রোটন এবং নিউট্রনের তুলনায় ভালো করে বুঝো, প্রোটনের ভর অন্যদিকে 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, ঠিক আছে। সো প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য। প্রোটন এবং নিউট্রনের, এটা হচ্ছে 10 ইনভার্স 24, এটা 10 ইনভার্স 28, দেখো দশমিকের পরে আরো 4টা শূন্য, দ্যাট মিন্স প্রায় জিরোর কাছাকাছি। এটা দিয়ে যদি এটাকে যদি 1 ধরো, এটাকে যদি 1 ধরো, তাহলে এটা প্রায় জিরোর কাছাকাছি মান আসবে, ঠিক আছে। এজন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর, মানে প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, একদম নাই। তো ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, মনে রাখবা, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। ইলেকট্রনের চার্জ হচ্ছে কত জানো? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.66 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। অন্যদিকে প্রোটনের চার্জ হচ্ছে +1.66 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, একটা আর একটা বিপরীত। এরপরে আছে নিউটনের চার্জ হচ্ছে 0, ঠিক আছে, বা চার্জ নিরপেক্ষ। এই যে জিনিসগুলো, এগুলো একটু মনে রাখো, এগুলো জাস্ট তোমার বইয়ের মধ্যেই আছে, ঠিক আছে। তো এগুলো মনে রাখো, এগুলো বেসিক কনসেপ্ট। সো ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, এমনিতে ভর হচ্ছে এটা 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, বাট প্রোটন এবং নিউট্রনের তুলনায় যে ভরটা কাউন্ট করা হয় এটা একদম 0 আপেক্ষিক ভর, ঠিক আছে। নিচের কোনটি ফ্লুরিনের একটি পরমাণুর ভর? ভালো করে বুঝো, যে কোনো ফ্লুরিনের একটি পরমাণুর ভর। সো আমরা জানি একটি পরমাণু ভর বের করতে হচ্ছে, আমরা জানি এক মূল পদার্থে, ঠিক আছে, এক মূল পদার্থে পরমাণুর সংখ্যা, ঠিক আছে, বা এক মূল মৌলে পরমাণুর সংখ্যা কত? এক মূল মৌলে পরমাণুর সংখ্যা কত ভাইয়া? এক মূল মৌলে পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের 1.67, সরি, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t, এটা হচ্ছে আমাদের এক মূল মৌলে পরমাণুর সংখ্যা।
সেম ভাবে এক মোল যৌগে অণুর সংখ্যা 6.023 × 10⁻23 এটাও লিখতে পারো। এক মোল যৌগে যদি অণুর সংখ্যা কাউন্ট করো, অণুর সংখ্যা এক মোল যৌগে অণুর সংখ্যাও সেম 6.023 × 10⁻23। এক মোল আয়নেও আয়ন হচ্ছে এতটা। তো আমাদের বলছে ফ্লুরিনের একটা পরমাণু ভর কত। তো ফ্লুরিনের পারমাণবিক ভর কত ভাইয়া? ফ্লুরিনের পারমাণবিক ভর হচ্ছে 19, 9 × 18 19 গ্রাম। এটা হচ্ছে ফ্লুরিনের পারমাণবিক ভর। দ্যাট মিন্স এক মোল ফ্লুরিনের, ভালো করে বুঝো, এক মোল ফ্লুরিনের পারমাণবিক ভর হচ্ছে 19 গ্রাম। ঠিক আছে, এক মোল ফ্লুরিন মানে হচ্ছে 19 গ্রাম। দ্যাট মিন্স আমাদের তো একটা পরমাণু ভর বের করতে বসে, তার মানে এক মোল ফ্লুরিনের পারমাণবিক ভর 19 গ্রাম। তাহলে এক মোল ফ্লুরিন মানে কত? এক মোল ফ্লুরিনে কয়টা পরমাণু থাকে? এতটা পরমাণু থাকে। দ্যাট মিন্স এই 6.023 × 10⁻23 6.023 × 10⁻23 টি ফ্লুরিনের মানে এতটি ফ্লুরিন পরমাণুর ভর হচ্ছে আমাদের 19 গ্রাম। ঠিক আছে, এতটি ফ্লুরিন পরমাণু ভর 19 গ্রাম। তাহলে একটা ফ্লুরিন পরমাণু ভর বের করতে হবে, একটা পরমাণুর ভর। তাহলে এটা হবে এই 19 ডিভাইডেড বাই এইটা 6.023 × 10⁻23। সো এটা হিসাব করলে যে আনসারটা আসবে ওইটা হচ্ছে আনসার। সো এটা ইজি আর কি। জাস্ট তুমি এখন এটা একটু কষ্ট হইতেছে করতে, লম্বা প্রথম দিকের জন্য একটু আস্তে বুঝিলাম, বাট এইভাবে হিসাব করবা যে এক মূল পদার্থে পরমাণু সংখ্যা হচ্ছে এতটি। ঠিক আছে, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 3.15 × 10⁻23। কত আসতেছে? 3.15 × 10⁻23। এই যে এইটা 15 বা 16। ঠিক আছে, এক মোল ফ্লুরিন পরমাণুর ভর। তুমি মনে রাখবা তার পারমাণবিক ভর যতটুকু অতটুকু পরমাণু, মানে মনে করো কার্বনের ক্ষেত্রে দিয়ে আসতো, কার্বনের ভর হইতো 12। দ্যাট মিনস আমাদের 6.023 × 10⁻23 পরমাণু ভর 12 গ্রাম। একটা পরমাণু ভর কত? ঠিক আছে, অথবা 12 গ্রাম পরমাণুতে 6.023 এতটা পরমাণু আছে। যাই হোক, কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়? একটা মৌলকে তুমি কেমনে চিনো? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এইভাবে চিনো। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এইভাবে। এই পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। দ্যাট মিনস মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায় প্রোটন সংখ্যা দ্বারা। কি সংখ্যা দ্বারা? প্রোটন সংখ্যা দ্বারা। ঠিক আছে, 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা কত? এই যে সুন্দর একটা মূল আসছে, 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা বের করতে বলছে। সো 1 গ্রাম মিথেন, ওকে, সো 1 গ্রাম মিথেন মানে হচ্ছে ভাইয়া CH4। মিথেন আমরা জানি। সো মিথেনের আণবিক ভর বের করো। আণবিক ভর বের করা তো জানো, কার্বনের 12, হাইড্রোজেন 1 আর হাইড্রোজেন 4টা আছে, 4 দিয়ে গুণ। সো এটা আণবিক ভর আসছে 16। দ্যাট মিন্স মিথেনের আণবিক ভর 16 গ্রাম মিথেনে, ভালো করে বুঝো, 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা, কারণ 16 গ্রাম মানে তো এক মোল। সো 16 গ্রাম মিথেন তো যৌগ, তো এটা যৌগে কি থাকে? অণুর সংখ্যা। তো 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হচ্ছে আমাদের 6.023 × 10⁻23। আমাকে হিসাব করতে বলছে 1 গ্রাম মিথেনে পরমাণুর সংখ্যা, ভালো করে বুঝো। তো এটা যেহেতু যৌগ, তো যৌগে থাকে অণুর সংখ্যা হচ্ছে এতটা। তাহলে পরমাণু সংখ্যা যদি হিসাব করতে চাও, দেখো অণুর বাদ দিয়ে যদি পরমাণু হিসাব করতে চাও, তাইলে তোমাকে কি করা লাগবে? এটার সাথে তার এখানে জয়টা পরমাণু আছে, জয়টা মৌল আছে, এটা দিয়ে গুণ দেওয়া লাগবে। দেখো কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা, টোটাল 5টা মৌল আছে, এইটাকে 5 দিয়ে গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, অণু বললে ডিরেক্ট এইটা যৌগের ক্ষেত্রে, বাট যৌগের ক্ষেত্রে পরমাণু যদি বলে তাইলে হিসাব করতে হবে কয়টা মৌল আছে, মৌল দিয়ে গুণ দিলে তুমি টোটাল পরমাণু সংখ্যা পাবা। দ্যাট মিন্স 16 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা এতটা। তাহলে 1 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা হবে তোমার এই যে 5 × 6.023 × 10⁻23। এটাকে তুমি কত দ্বারা ভাগ দিবা? এই যে এটা দ্বারা 16 দ্বারা ভাগ দিবা, তাইলে হচ্ছে তুমি 1 গ্রামে পেয়ে যাবা। তো এটা হিসাব করো, 5 × 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 16। তো এটা আসতেছে আমাদের 1.88 × 10⁻23। ঠিক আছে, মানে একটা কনসেপচুয়াল ভালো একটা ম্যাথ ছিল, এগুলো সিকিউতে মাঝে মধ্যে চলে আসে। এই আয়নটিতে বেশিরভাগ তোমার পরীক্ষায় এইগুলো আসবে। এই আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? তো এটা এইভাবে, এই যে 19 ফ্লোরিন মাইনাস দেওয়া আছে, সো এটার বর 19 দেওয়া আছে, বর 19, ফ্লোরিন F দিয়ে ফ্লোরিন বুঝিয়ে দিয়েছে। সো এটাতে ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। দ্যাট মিন্স ফ্লোরিনে এমনিতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 9টা, বাট এখানে ইলেকট্রন একটা কি মাইনাস দিয়ে কি বুঝিয়ে দিয়েছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 + 1। এমনিতে তার 9টা ইলেকট্রন মাইনাস দিয়ে একটা গ্রহণ বুঝাইতেছে। গ্রহণ মানে কি? তার কাছে এখন 10টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে, বুঝছি?
ওকে, সিলভার পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান, ভালো করে বুঝো। এটা তো সিলভার তুমি এমনিতে বুঝবে না, আমরা জানি সিলভার হচ্ছে একটা মুদ্রা ধাতু, কপারের নিচে থাকে কপার, সিলভার, গোল্ড, এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতু এবং এই তিনটা হচ্ছে গ্রুপ 11তে অবস্থিত। তো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা দেখছি, কপার কি রকম থাকে 1s2 2s2 2p6, কপার তো 29, তাহলে কপার কিন্তু 29, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, দেন হচ্ছে 3d10 আর 4s1, এইভাবে থাকে। এটা ব্যতিক্রম থাকে, হওয়া উচিত ছিল 4s2 3d9, বাট কপার এটা ব্যতিক্রম হয় এবং 4s1 এবং 3d10 হয়। তো এটার সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে, একটা ইলেকট্রন থাকে। এটার নিচে সিলভার আছে, সিলভারের ক্ষেত্রে সেম, গোল্ডের ক্ষেত্রে সেম, এগুলা সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, একটা থাকে। তো আমরা যেটা পারি ওইটা দিয়ে বিশ্লেষণ করলে বাকিটা কিন্তু আমরা সহজে তিন করে ফেলতে পারি। এই পরমাণুর নিউটন সংখ্যা কত ভাই? নিউটন সংখ্যা কি, বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে? এটা হিসাব করলে আমাদের 30 আসছে, ঠিক আছে? নিউটন সংখ্যা মানে কি, বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ওকে, সো এটা আসতেছে 30, বুঝছি? ওকে, নেক্সটে আসো। এই আয়নে নিউটন কত, সেম, এখানে আয়ন বা আয়ন যাই হোক, এটা তার বর, এটা হচ্ছে প্রোটন, তাহলে বি মাইনাস এ, বর মাইনাস প্রোটন, ঠিক আছে? বি মাইনাস এ, এটা হচ্ছে নিউটন। তোমাকে পেজ লাগানোর জন্য এম প্লাস এগুলা দিতে পারে, বাট তুমি তোমার কনসেপচুয়াল যে সূত্র জানো ওইটা অনুযায়ী আগাবা, ঠিক আছে? এরপরে আসো, নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 ও নিউটন সংখ্যা 12 রয়েছে? কোনটার ইলেকট্রন সংখ্যা 10 নিউটন 12? এটাতে জানি সোডিয়াম, তো সোডিয়াম স্বাভাবিক ভাবে আছে, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, এটা ক্রস। এখানে সোডিয়াম 2 মাইনাস মানে কি, সোডিয়াম হচ্ছে কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তো গ্রহণ করলে তার ইলেকট্রন কয়টা হয়ে যাবে, 13টা হয়ে যাবে, এটা ভুল। অক্সিজেনে ইলেকট্রন 8টা থাকে, সেটাও ভুল। সো এটা দেখো, আমাদের ইলেকট্রন সংখ্যা 10 হইতে হবে। সোডিয়াম প্লাস মানে কি, দেখো তার ইলেকট্রন 11 ছিল, একটা প্লাস মানে এটা ত্যাগ করছে, তার 10টা ইলেকট্রন আছে। আর এটা হচ্ছে নিউটন সংখ্যা কত, 23 থেকে 11 বিয়োগ দিলে নিউটন সংখ্যা 12, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। দেখছো, বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, বর মাইনাস প্রোটন 12, তো দ্যাট মিন্স ইলেকট্রন 10টা, নিউটন 12টা রয়েছে আমাদের এইটাতে, ঠিক আছে? এরপরে আসো, নিচের কোনটি আইসোবার, ভালো করে বুঝে, এই যে আইসোবার, আইসোটোন আসছে, তিনটা একদম এখন ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আসো আইসোটপ মানে কি ভাইয়া? আইসোটপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ভালো করে বুঝো, আইসোটপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান বর সংখ্যা ভিন্ন, ঠিক আছে? বর সংখ্যা ভিন্ন। সো মেইনলি তুমি এটা জানলেই হবে যে আইসোটপ মানে কি, প্রোটন সংখ্যা সমান। ওকে, এরপরে আইসোটন আছে, আইসোটন মানে কি, আইসোটন দেখো টপে আসছে প্রোটন, তাহলে আইসোটনে আসবে নিউটন, নিউটন ন, তাহলে আইসোটনে কি সমান, নিউটন সংখ্যা সমান। আইসোটনে নিউটন সংখ্যা সমান, কয়েকটা মূল থাকবে যেগুলার প্রত্যেকটা নিউটন সংখ্যা সমান থাকবে, এটা হচ্ছে আইসোটন। এরপরে আসো আইসোবার, বার থেকে তুমি কি বুঝতেছো বলো, বার থেকে বর বুঝাইতেছে না, তাহলে আইসোবার মানে হচ্ছে বর সংখ্যা সমান। আইসোবার মানে কি, বর সংখ্যা সমান, কয়েকটা মৌল থাকবে যেগুলার বর সংখ্যা পরস্পর সমান হবে, বর সংখ্যা সমান হলে আইসোবার। তো আমাকে এটাই বলছে, নিচের কোনগুলো আইসোবার, যেগুলাতে বর সংখ্যা সমান পাবো। দেখো এগুলা বর সংখ্যা সমান নাই, এটা আইসোবার না। এগুলা একটা 20 একটা 21 22 হবে না, আইসোবার না। এগুলাতে বর সংখ্যা সমান নাই, আইসোবার না। এই যে এটাতে এটার বড় 64, এটার বড় 64, দ্যাট মিন্স এইটা আমাদের আইসোবার। ক্লিয়ার? ওকে, পরীক্ষা আসলে আনসার দিতে পারবো ইনশাল্লাহ। এই মৌলক, এই যে তোমার হচ্ছে যৌগ আছে বা এই যে মৌলটা দেওয়া আছে, এর নিউটন সংখ্যা, নিউটন কেমনে ভাইয়া, বর সংখ্যা মাইনাস প্রোটন, তাহলে 39 মাইনাস 19 ইজিক্যাল টু 20, কত ইজি ভাইয়া? অনেক ম্যাথ রাখছি যাতে প্র্যাকটিস হয়ে যায়। এইটার এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত, আচ্ছা এটার শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে বসে। তো এটার পারমাণবিক সংখ্যা দেখতেছি আমরা 29 থাকে পটাশিয়াম, 29 কোনটা ভাইয়া, সরি পারমাণবিক সংখ্যা আমরা 19 দেখতেছি, তাহলে 19 হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের আমরা অবশ্য জানি, যদিও তারপর আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখে ফেলি, 1s2 2s2 2p6 3s2 3p6, এবং এটা 3d তে না গিয়ে 4s1 এ যায়, আমরা জানি পটাশিয়াম ব্যতিক্রম থাকে। তো এটা শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা একটা, এবং কেন ব্যতিক্রম ঘটে, কারণ 3d থেকে মানে 4s থেকে 3d এর শক্তি বেশি হয়ে যাওয়ায় 4s এর শক্তি কম হয়ে যায়, ইলেকট্রন আগে কম শক্তি স্তরে চলে যায়। এটার হিসাব আমরা কেমনে করি, n+l সূত্র দিয়ে শক্তির হিসাব করি, মনে আছে? আচ্ছা, তো এখানে দেখো এটা সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। আচ্ছা এই যে কাহিনী আছে, এই যে আমি একটা খেয়াল করি নাই, দেখো এখানে কি বলছে, এখানে প্লাস দেওয়া, আয়ন কি দেওয়া, প্লাস দেওয়া, তো তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তো এখানে প্লাস দেওয়া মানে কি বুঝিয়ে দিচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে,
প্লাস দেওয়া মানে কি একটা ইলেকট্রন সে ত্যাগ করে ফেলছে, বাদ দিয়ে দিচ্ছে। তাহলে একটা যদি ত্যাগ করে, সর্বশেষ শক্তি স্তরটা কিন্তু একটা ত্যাগ করবে। এটা ত্যাগ করছে মানে এটা ত্যাগ করে ফেলছে, এটা ত্যাগ করছে মানে কি এটা ত্যাগ করে ফেলছে, তো তার এখন এখানে ইলেকট্রন আছে 0। ঠিক আছে, দ্যাট মিনস এটাতে যদি ইলেকট্রন 0 হয়, দ্যাট মিনস এই শক্তি স্তরটা আর আমাদের নাই হইলে আমাদের আর কোন শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর কোনটা আছে? এখন এইটা 3 নাম্বারটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। 3 নাম্বার ইলেকট্রন কোটা 2 আর 6 টা 8টা, 2 আর 6 8টা, 3 নাম্বারে কয়টা আছে? 8টা। সো অনেকে এটাতে এক দাগে আসতে পারে বলে। পরমাণু সম্পর্কিত, আচ্ছা বুর মডেল হচ্ছে স্থিতিশীল। বুর মডেল হচ্ছে মনে করো আমরা মানি আর কি, এটা হচ্ছে গ্রহণযোগ্য বেশি। রাদারফোর্ড মডেল স্থিতিশীল না, রাদারফোর্ডের থেকে বুরটা স্থিতিশীল, রাদারফোর্ড মডেলটা একটু অস্থিতিশীল, এটাতে অনেকগুলা ভুল আছে। এরপরে আসো আমরা কিসে আসি? এমসিকিউ। বুর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করে যায়? আমরা জানি বুর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেনের বর্ণালী, হাইড্রোজেন বা এক পরমাণু, হাইড্রোজেন বা যেগুলার মনে করো ইলেকট্রন সংখ্যা 1 আছে, যেগুলার ইলেকট্রন সংখ্যা 1 ওইগুলা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, সেখানে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টা, এটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা দেখো, লিথিয়াম প্লাস দেওয়া আছে, দ্যাট মিন্স 3 থেকে 1 বিয়োগ দিলে এটা ইলেকট্রন সংখ্যা আসতেছে আমাদের 2টা, তো এটারও ব্যাখ্যা করা যাবে না। এমনিতে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3টা ইলেকট্রন, দ্যাট মিন্স এটারও পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। কোনটার ব্যাখ্যা করা যাবে? স্বাভাবিকভাবে হাইড্রোজেনের যায়, কজ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1টা, বাট এখানে হিলিয়াম প্লাস দিছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইলেকট্রন একটা ত্যাগ করছে, দ্যাট মিন্স একটা ইলেকট্রন আছে, এটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় যে এটা ইলেকট্রন সংখ্যা 1টা। বুর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছে? বুর পরমাণু মডেল 1913 এবং রাদারফোর্ড পরমাণু মডেল 1911, মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল কোন সালে দেওয়া হয়েছিল? যেটা আসে এটা আনসার দিও। 1911, বুর পরমাণু মডেল 1913। ইলেকট্রনের গুণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, তত্ত্বটি কে প্রস্তাব করেন? দেখো এইটা হচ্ছে রাদারফোর্ডের বিরোধিতা করছিল কে? ম্যাক্সওয়েলের যে এই তত্ত্বটা আছে, ইলেকট্রনের গুণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, মানে শেষে হচ্ছে তোমার ইয়েতে আইসা, কেন্দ্রে আইসা পতিত হবে, এরকম একটা শর্ত ছিল না? এটা কার ছিল? ম্যাক্সওয়েলের ছিল, সব মনে রাখবা। ঠিক আছে, ওকে। এরপরে আসো এইটার শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। দেখো আমরা জানি কৌণিক ভরবেগের সূত্র কি, মনে রাখবা। কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে, কৌণিক ভরবেগকে এম্বিয়ার লিখে, এই এম্বিয়ার ইজ ইকুয়াল হচ্ছে NH/2π। কৌণিক ভরবেগের সূত্র কি? এম্বিয়ার ইজ ইকুয়াল টু NH/2π। কি লিখছি? এম্বিয়ার ইজ ইকুয়াল টু NH/2π। ওকে, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র, এম্বিয়ার ইজ ইকুয়াল টু NH/2π। আচ্ছা, তো এখানে এই এম্বিয়ারই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এম্বিয়ারকে এলও লেখা যায়। ঠিক আছে, যাই হোক, তো এখানে কোনটা কি ভাই তোমাকে একটু বিশ্লেষণ করে দেখাই। এখানে এন হচ্ছে ওই যে শক্তি স্তরের সংখ্যা আর কি, সর্বশেষ শক্তি স্তর। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তরের নাম্বার। ঠিক আছে, এরপরে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34, এটার মুখস্থ মান জুল পার 10⁻34 জুল পার। এটার একক কি দেখি আমি। সো প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে, এটা হচ্ছে জুল সেকেন্ড আমি নিতে পারি, তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ঠিক আছে, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটা ইউজ করতে পারো, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, অথবা প্লাঙ্কের ধ্রুবকের একক বইয়ে দেওয়া নাই যেটা, এটা ইউজ করি জুল সেকেন্ড। ঠিক আছে, পাই তো আর এমনিতে জানি। সো এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র NH/2π, এই দুইটা জানলে তুমি পারবা। এখানে বাকি কোনগুলা কি ভাইয়া? এম হচ্ছে ইলেকট্রনের বল, 9.11 ইন্টু 10⁻31 কেজি, কেজিতে লিখলে এরকম। ঠিক আছে, বি হচ্ছে ইলেকট্রনের বেগ, ভালো করে বুঝো, বি হচ্ছে ইলেকট্রনের বেগ। ঠিক আছে, এবং আর হচ্ছে ওই যে ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে হচ্ছে ওই যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ। বুঝছি? ওকে, তাইলে আসো এই শেলের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। 19 কিউ দাও, 19 মানে কি? এটা পটাশিয়াম। তাহলে পটাশিয়াম সর্বশেষ কিসে আসে দেখো, 1s2 2s2 2p6 3s2 3v6, 18টা হয়েছে, পরে 4s1 এ চলে যায়, শেষ শক্তি স্তর হচ্ছে 4।
তাহলে এটার কৌণিক ভরবেগ হবে mvr = nh/2 পাই। তো এখানে জাস্ট এইভাবে মান দিছে, আর কোনো কিছুর মান বসায় নাই। দ্যাট মিন্স এটাই কৌণিক ভরবেগ, আমি এখানে মান বসাই হিসাব করব। n এর মানটা জাস্ট এই যে 4n এর মান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের n = 4। তো n এর মান 4, এখানে h আছে 2 পাই আছে, n হচ্ছে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনের মান। 2 দিয়ে এটাকে কাটলে 2, দ্যাট মিন্স এটা থেকে আমরা পাইতেছি 2h / পাই। এটাই হচ্ছে আমাদের आंसर, 2h / পাই। কি আছে? 2h / পাই। বুঝছি? ওকে। এরপরে আসো, প্লাঙ্ক ধ্রুবকের মানকে 6.626 × 10⁻34 মিটার স্কয়ার kg/s। নিচের কোনটির ক্ষেত্রে বুর তত্ত্ব প্রযোজ্য নয়? দেখো, বুর তত্ত্ব প্রযোজ্য কোনটার ক্ষেত্রে? এক ইলেকট্রন যেটাতে আছে, হিলিয়াম একটা ইলেকট্রন আছে, লিথিয়াম 2+, দেখবেন লিথিয়ামের 3টা ইলেকট্রন ছিল, 2টা বিয়োগ ত্যাগ করছে, একটা রয়েছে, ঠিক আছে? হাইড্রোজেনে শুধুমাত্র হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, এটা ঠিক আছে। আর হিলিয়ামে তো এমনিতে একটা আমরা দেখছিলাম। তো যেগুলাতে একটা ইলেকট্রন থাকবে ওইগুলোর ক্ষেত্রে বুর তত্ত্ব প্রযোজ্য, বাট যেগুলাতে ইলেকট্রন নাই বা একের অধিক, এগুলাতে তো প্রযোজ্য না। হাইড্রোজেনে দেখো ইলেকট্রন কয়টা? এমনিতে একটা প্লাস মানে একটা ত্যাগ করে হচ্ছে 0, এর মিন্স এটাতে বুর তত্ত্ব প্রযোজ্য নাই। তো এটা হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের आंसर, বুঝছি? ওকে। পটাশিয়ামের m শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকে? দেখো, পটাশিয়ামের m শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকে বের করব। পটাশিয়াম হচ্ছে আমাদের এই যে m শক্তি স্তর, l শক্তি স্তর, এইগুলা তোমাকে বুঝাই। সো প্রধান শক্তি স্তর আছে তোমার 4, মানে অনেকগুলো আছে। সো k l m n এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তরের সিরিয়াল নাম্বার। এইগুলাই জানলে তোমার হয়ে যাবে। k হচ্ছে মানে 1, l হচ্ছে 2, m হচ্ছে 3, n হচ্ছে 4। এগুলা জাস্ট মনে রাখবা। এগুলো হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তরের নাম্বারিং, ঠিক আছে? এবং আমরা জানি প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা। তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 18টা, ঠিক আছে? এবং চতুর্থ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টা। এবং এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এগুলো কেমনে বের করে ভাইয়া বলো? এগুলা বের করে হচ্ছে 2n² সূত্র দিয়ে। ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে? এই সূত্র দিয়ে বের করে, এগুলো একটু মনে রাখবে, বুঝছি? 2n² দিয়ে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করে। লাইক তোমাকে বললো পঞ্চম শক্তি স্তর, n এর মান 5, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তুমি কেমনে বের করবা? 2n², দ্যাট মিন্স 2 × n এর মান 5, 5² হচ্ছে 25, 25 দুগুণা হচ্ছে 50, দ্যাট মিন্স পঞ্চম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 50, ঠিক আছে? সো 4 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কেমনে বেরিয়েছে? 2n², 2 × n এর মান 4, 4² মানে 16, 2 × 16 মানে হচ্ছে 32। এইভাবে আসছে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। আচ্ছা, এটা বুঝছি, বাট আমার মেইন দরকার পটাশিয়ামের m শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। m মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাহলে পটাশিয়াম হিসাব করি। পটাশিয়াম 19, তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। সো m শক্তি স্তর মানে কোনটা? m মানে হচ্ছে 3, দ্যাট মিন্স m শক্তি স্তর এইটা। সো m শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আছে? দেখো 2 আর 6 8টা, 2 আর 6 8টা, ঠিক আছে? আয়রনের m শেলে কয়টা? আয়রন মানে 26, আয়রন মানে কি 26। তো এটা ইলেকট্রন বিন্যাস কত? জাস্ট ইলেকট্রন বিন্যাস পারলে তুমি পেরে যাইতেছো। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এতটুকু হইছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। এরপরে 4s2 দিলাম। তো এখানে দেখো, এখানে হইছে 18টা অলরেডি। 2 আর 2 4 আর 6 10 12 18 20, 20টা হয়ে গেছে, আরো বাকি আছে 6টা, 26। তো এখানে 3d6 হবে। 4s থেকে পরে আবার 3d তে আসে, আমরা জানি। তো এইটার m শেলে কয়টা? m মানে কি 3 নাম্বার শেল। তো m শেল কই? এই যে এটা হচ্ছে m শেল। m শেল মানে 3 নাম্বার শেল। ইলেকট্রন কয়টা আছে? এটা হচ্ছে m শেল। 2 6 6, 6 দুগুণা 12 আর 2 14টা, ঠিক আছে? কয়টা আছে? 14টা। 2 + 6 + 6 = 14, ঠিক আছে? কপার 2+ এর m শেলে কতটা ইলেকট্রন আছে? সো এইগুলাতে তোমরা পেচ খাইতে পারো। সো এইগুলার ক্ষেত্রে তোমার কি করা উচিত? তোমাকে আগে হচ্ছে এটা ঠিকঠাক মতো দেখা উচিত। লাইক কপার 2+ না। সো দেখো, আমরা এটা একটু দেখার ট্রাই করি। কপার কত ভাইয়া? কপার হচ্ছে আমাদের 29। তো এটা ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, পরে 4s1 এবং 3d10। এটা হচ্ছে কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। কপারেরটা ব্যতিক্রম থাকে, এজন্য হচ্ছে এরকম হয়। 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে। তো আমরা যদি কপার 2+ দেই, ভালো করে বুঝো 2+ মানে কি? দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে, দ্যাট মিন্স এই যে 4s একটা আছে, এটা সে ত্যাগ করে ফেলবে, এটা সে ত্যাগ করে ফেলবে, 4s 0 হয়ে যাবে। এরপরে 3d10 আছে না, ওটা ত্যাগ করে কি হয়ে যাবে? 3d9 হয়ে যাবে, বুঝছো? কজ তার যে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, অবশ্যই তার শেষ থেকে ত্যাগ করবে। প্রথমে যে 4s একটা ছিল, এটা ত্যাগ করে ফেলছে, পরে d থেকে একটা দিছে।
এইবার এম শেলে ইলেকট্রন কয়টা আছে কপারের? এম শেল মানে 3 নাম্বার শক্তি স্তর। এখানে কয়টা আছে ভালো করে দেখে ফেলো। 3 নম্বরে কয়টা ইলেকট্রন আছে? 2 6 9, 2 6 9, ঠিক আছে। 2 + 6 + 9, এখানে কয়টা ইলেকট্রন আছে? দেখো 2 আর 6 হচ্ছে 8, আর 8 আর 9 হচ্ছে তোমার 17, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হচ্ছে 17টা, বুঝছি। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? আচ্ছা, স্ক্যান্ডিয়াম মানে কি ভাইয়া? স্ক্যান্ডিয়াম হচ্ছে Sc, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21 আমরা জানি। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 4s2 তে যায়। তো এটাই হচ্ছে আমাদের, দেখো 4s2 থেকে প্রথমই হচ্ছে 3d তে আসে এটা। লাইক এখানে তোমার কয়টা হয়ে গেছে? দেখো 20টা অলরেডি হয়ে গেছে। এবার 21 নম্বর ইলেকট্রনটা তার 3d তে আসে, 3d 1 হয়। তো এখানে দেখো তার ইলেকট্রন বিন্যাস আমরা প্রথম শক্তি স্তরে পেতেছি 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 6 8টা, তৃতীয় শক্তি স্তরে 2 আর 6 8 আর 1 9টা, এবং চতুর্থ শক্তি স্তরে 2টা। তো এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 9 2, 2 8 9 2, ঠিক আছে। L = 3 হলে প্রাপ্ত উপস্তরে বা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দেখো সহকারী L যদি দেওয়া থাকে তাহলে এগুলা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2 × 12 + 1 সহকারী শক্তি স্তরের, ঠিক আছে। সাব কোয়ান্টাম না, সহকারী শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, সহকারী শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র এটা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতার সূত্র কি? এইটা, যে 2 × 12 + 1, কি ভাইয়া? 2 × 12 + 1, এটা হচ্ছে কি আমাদের উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। তো এখানে এল এর মান যদি 3 হয় তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত পাবা? 2 × 12 + 1, তাহলে 2 × L এর মান 3 + 1, এটা n না, এটা হচ্ছে 1, 2 × 12 + 1, এখানে 1 আছে। 2 × 3 × 6 আর 1 7, 2 × 6 আর 1 7, দ্যাট মিন্স 14। সো এল এর মান 3 মানে হচ্ছে এটা f, তোমরা কি জানো? আমরা জানি। আচ্ছা, এটা आंसर 14 লিখে ফেলাম। sp df এগুলো হচ্ছে আমাদের সহকারী শক্তি স্তর। s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3, এগুলো জাস্ট মনে রাখো, ঠিক আছে। এগুলা কোনটার মান কত একটু মনে রাখো, এগুলো হচ্ছে মান। তো s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে, 2টা। পিতে কয়টা জানো? পিতে 6টা। কোন সূত্র দিয়ে বের করে? এই সূত্র দিয়ে বের করে। এটাতে কত ভাইয়া? ডিতে হচ্ছে 10টা এবং এফ এ হচ্ছে তোমার 14টা। এই সূত্র দিয়ে বের করে 2 × 12 + 1 দিয়ে, ঠিক আছে। 3d 4s 4p 4d এর মধ্যে কোন অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন? এইগুলা তোমার বোঝা উচিত, জানা উচিত। সো আমরা দেখি, ল্যাপটপটা রুম অনে হোগি, তাইলেই তো তুমি সুন্দর মতো ইউজ করতে পারবে। লকটি এখানে ওকে, আমরা অলরেডি আধা ঘন্টা পড়ে ফেলছি, ভালো। ওকে, আপলোড অনলি তো বলছে 3d 4s 4p ও 4d এর মধ্যে কোন অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন? দেখো অরবিটালের শক্তি বের করার সূত্র হচ্ছে n + l। n হচ্ছে প্রধান শক্তি স্তরের নাম্বার এবং l হচ্ছে সহকারী শক্তি স্তরের নাম্বার। তো এখানে 3d বলছে না, তাহলে এখানে n এর মান 3, ভালো করে বুঝো, n + l এই সূত্র বসাই দিছি। n এর মান 3, d এর মান কত? d এর মান 2 আমরা জানি না, একটু আগেই লিখেই দিছি, ঠিক আছে। তো 3 আর 2 5, 3d এর মান পাইছি আমরা 5। এটা কার পাইছি? 3d, 3d এর মান পাইছি আমরা 5। 4s 4 + s এর 0, দ্যাট মিন্স 4, 4s এর শক্তি আসতেছে 4, 4p কত? 4 + p এর মান হচ্ছে 1, তাহলে এটা আসতেছে 5, 4p আসতেছে 5। 4d কত আসে? 4 + d এর মান 2, দ্যাট মিন্স 6। এখানে কোনটা নিম্ন শক্তি সম্পন্ন? দেখো সবচেয়ে বেশি শক্তি হচ্ছে এখানে 4d 6, এটার কোনো কথাই নাই, সেখানে 4d সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন, ঠিক আছে। এরপরে আসো 3d বেশি শক্তি সম্পন্ন 4p। দেখো আমরা জানি যদি দুইটা অরবিটালের শক্তি সমান হয়ে যায়, দুইটা অরবিটালের শক্তি সমান হয়ে যায়, তাহলে যেটার n এর মান বড়, যেটার n এর মান বড় ওইটাই হচ্ছে আমাদের, ওইটার শক্তি বেশি আর কি, ঠিক আছে।
সো এখানে 3d আর 4p এর শক্তি সমান হয়ে গেছে, 5 হয়ে গেছে। এবার n এর মান বড় কোনটা, এই যে 4p তে n এর মান বড়, দ্যাট মিন্স এই 4p এর শক্তি বেশি, ঠিক আছে। এরপরে আসো তোমার 3d তে, 3d তে কজ দুইটারই সমান ছিল এবং সবচেয়ে কম হচ্ছে দেখো 4s এ, 4s এর শক্তি হচ্ছে সবচেয়ে কম। কার শক্তি সবচেয়ে কম? 4s এর, ঠিক আছে। nd5n+1s1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চললে নিচের কোনটা? দেখো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখছিলাম, এটা ব্যতিক্রম। ক্রোমিয়াম, কপার, পটাশিয়াম এই তিনটাই ব্যতিক্রম, সো এগুলার ইলেকট্রন বিন্যাস মুখস্থ হয়ে বসে আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 হওয়ার কথা ছিল স্বাভাবিক মতে আর কি। দেখো এখানে 18 আর 2 20, 24টা, তো বাকি 4টা 3d তে দিলাম। বাট আমরা দেখছি যদি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তাহলে বেশি শক্তি অর্জন করতে পারে, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করছি, এটার জন্য হচ্ছে আমরা তার এই যে 4s1 ছিল, সরি 4s2 ছিল, সো 4s2টা আর এখানে 3d4 ছিল, সো 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে এবং এটা হয়ে যায় 3d5 এবং 4s1। সো এই যে দেখো এটাকে যদি n ধরো তাহলে এখানে পাইতেছো ns1, ঠিক আছে। আচ্ছা এখানে ওরা সামনেরটাকে n ধরছে, তাহলে এই যে এটাকে যদি তুমি n ধরো তাহলে পাইতেছো 3 কে n ধরছি, n সমান যদি 3 হয় তাহলে এটা nd5 এবং এটা কি 3 থেকে 1 বেশি না, দ্যাট মিন্স n+1, তো n+1 হচ্ছে এটা আর s1 আছে, এই যে nd5 n+1 s1, এটা কোনটাতে আছে? অবশ্যই ক্রোমিয়ামে আছে, বুঝছি। ওকে, এইটার স্থিতিশীল বিন্যাস নিচের কোনটা? স্থিতিশীল বিন্যাস মানে এইটার, এই যে এইটার বিন্যাস মানে ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল বিন্যাস কোনটা? মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করার পরে কোনটা স্থিতিশীল বিন্যাস? এটা জিঙ্ক না, জিঙ্ক 30, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কিরকম ভাইয়া? 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে আসে হচ্ছে তোমার 3s2, দেন হচ্ছে 3p6, তারপরে আসে হচ্ছে তোমাদের 4s2 এবং 3d10। এটা হচ্ছে তোমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে পুরা 30টা আছে। ইলেকট্রন বিন্যাস তো পারার কথা, ইলেকট্রন বিন্যাস তার এমসিকিউ ক্লাসে কেউ এসে তোমাকে পড়াবে না, ঠিক আছে। তো এখানে দেখো জিঙ্ক 2+, তাহলে জিঙ্ক 2+ মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। এবার দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে ফেলে তাহলে 4s 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 4s 0 হয়ে যাবে, দ্যাট মিন্স সব ঠিক আছে, এই যে 4s 0, ঠিক আছে, 4s 0, ঠিক আছে। 3d10 4s 0 শেষের দিকে থাকবে, 3d10 4s 0, দ্যাট মিন্স 3d10 আছে আর 4s 0 আছে, বাকিটা তো আছে, ঠিক আছে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত? দেখো অধিকতর সুস্থিত কোনটা? অর্ধ, এই যে এখানে d9, দ্যাট মিন্স d অরবিটাল হচ্ছে 10টা, 10 এর অর্ধেক হচ্ছে তোমার, অর্ধেক হচ্ছে 5, তো হয় আমাদের d10 দেখো n-1 মানে হচ্ছে d থাকতে হইলে তো অবশ্যই আগেরটা n-1 থাকে, ঠিক আছে, পরেরটা n হইলে আগেরটা n, 4s1 হইলে এখানে হবে তোমার 3d10 এরকম, তো দ্যাট মিন্স এটা n-1 থাকে, বা এটা n ধরলে অপরটা n+1, তো n-1 d10 ns1 এইটা, অথবা n-1 d5 ns1, এই যে এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা সম্পূর্ণ পূর্ণ, এগুলা বেশি স্থিতিশীল। তো এখানে এগুলো তো অর্ধপূর্ণ না, দেখো ডি অর্ধপূর্ণ না, বাট এটাতে আছে ডি অর্ধপূর্ণ, এস অর্ধপূর্ণ, এটাই হচ্ছে আমাদের বেশি সুস্থিত, ঠিক আছে। যেটা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে এটাই সুস্থিত। উত্তেজিত অবস্থায় ফসফরাস সর্বশেষ কক্ষপথে কয়টা বিজুলি ইলেকট্রন সংখ্যা থাকে? আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, দ্যাট মিন্স উত্তেজিত করলে ফসফরাসের 5টাই পাবা, ঠিক আছে, 5টা বিজুলি ইলেকট্রন পাবা। যোজনী সূত্র হচ্ছে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটা বিজুলি ইলেকট্রন থাকে এটা হচ্ছে ফসফরাসের যোজনী। ফসফরাসকে উত্তেজিত করলে সেটা 5টা বিজুলি থাকবে, দ্যাট মিন্স আনসার হচ্ছে 5। বুঝতেছি? আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? আর্গন মানে কি ভাইয়া? আর্গন মানে হচ্ছে ভালো করে বুঝা 18 ইলেকট্রন থাকলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস সমান হবে। যে ক্লোরিন 17 মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, দ্যাট মিন্স 18 ক্লোরিনে আছে, ঠিক আছে। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 20, 2+ মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা 18, এটাও ঠিক আছে। ব্রোমিন মাইনাস, দেখো ব্রোমিন হচ্ছে কই থেকে কই? ব্রোমিন হচ্ছে ক্লোরিন ফ্লুরিন ব্রোমিন, সরি ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন, ক্লোরিনেরও নিচে, দ্যাট মিন্স 33। সো ব্রোমিন মাইনাস মানে এটা বুঝাইতেছে যে তোমার একদম ক্রিপ্টনের অনুরূপ, দ্যাট মিন্স 34 বুঝাইতেছে। ব্রোমিন এমনিতে 33, তাহলে 33 আর -1 এর জন্য হচ্ছে একটা ইলেকট্রন বাড়বে, মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, সো ব্রোমিন হচ্ছে 34, এটা আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস হইতেছে না, 1 আর 2 আনসার, এটা বুঝেই যাইতেছে, ঠিক আছে।
Fe2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? Fe2+ মানে কি? ওই যে Fe মানে 26 আমরা দেখছিলাম, এটার কি রকম হয় 1s2 2s2 2p6 3s2, এগুলা তখনই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। যাই হোক 3p6 4s2 এবং 3d 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 3d6, এটা হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন। সো Fe2+ মানে কি? 2+ মানে হচ্ছে এই দুইটা ক্রস, ঠিক আছে। 2+ মানে কি? এই দুইটা ত্যাগ করে ফেলছে। 2+ মানে কি? এই যে এই দুইটা ত্যাগ করবে, দ্যাট মিন্স ডি অরবিটালে ইলেকট্রন 6টাই আছে, 6টা থাকার কথা 6টাই আছে, ঠিক আছে। সো এটা কি বলছে? ডি উপকক্ষপথের ক্ষেত্রে L সমান 2, ডি এর জন্য L সমান 2, ঠিক আছে, এটা জানি আমরা অবশ্য। তৃতীয় কক্ষপথে কোনো ইলেকট্রন থাকে না। আচ্ছা দেখো, ডি এর জন্য তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কিনা? থাকে। দেখো আমরা জানি 3s 3p 3d এক্সিস্ট করে না? অবশ্যই করে, কারণ উপশক্তি স্তর কতটা থাকবে কিনা ওইটা ডিপেন্ড করে। এল এর মান ডিপেন্ড করে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান। সো তৃতীয় শক্তি স্তর যদি হয় তাহলে 0 থেকে এল এর মান হবে এই যে 3-1 পর্যন্ত। দ্যাট মিন্স 0 থেকে 3-1 মানে 2 পর্যন্ত হবে এই যে এল এর মান। দ্যাট মিন্স 0 থেকে 2 পর্যন্ত মানে 0 1 2, এই তিনটা। 0 মানে s, 1 মানে p, 2 মানে d। দ্যাট মিন্স তৃতীয় অরবিটালে s p d তিনটাই থাকবে। তাহলে ডি উপকক্ষপথের ক্ষেত্রে এটা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনে থাকে, এটা থাকবে। বাট এখানে বলছে থাকে না, দ্যাট মিন্স এটা আনসার ভুল। 10টি ইলেকট্রন বিদ্যমান, ডি উপকক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, দ্যাট মিন্স 10টা আনসার দিয়ে দিতে পারো। এটা হচ্ছে এক আর দুই আনসার, বুঝছি আমরা? ওকে, এইটার আইসোটোপ কোনটা ভাইয়া? আইসোটোপ মানে হচ্ছে কি? প্রোটন সমান। আইসোটোপ মানে কি ভাইয়া? প্রোটন সমান, ঠিক আছে, ভর সংখ্যা ভিন্ন। এই যে প্রোটন 6 প্রোটন আর কোনটার আছে? দেখো কার্বনের ভর 12 দিছে, নাইট্রোজেনের প্রোটন 7, অক্সিজেনের প্রোটন 8, বুরনের প্রোটন 5, কার্বনের প্রোটন 6। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6 না? তাহলে এটা কার আইসোটোপ? এটা কার আইসোটোপ? অবশ্যই কার্বনের, কারণ কার্বনের প্রোটন আর এটার প্রোটন সেম। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? হাইড্রোজেনের আইসোটোপ আছে মোট 60টা। এর মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় বাকি 4টা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? এরপরে ক্লোরিনের 2টা আইসোটোপ 17 ক্লোরিন ও 35 ক্লোরিন এর পর্যাপ্ততা শতকরা পরিমাণ কত? এটাতে তার হিসাব ঠিক আছে প্রয়োজন নাই, এটা তুমি সরাসরি বইয়ে পাইছি আমরা দেখছি যে 17 ক্লোরিন না, এটা হচ্ছে 37 ক্লোরিন, ঠিক আছে, আর এটা 35 ক্লোরিন। দ্যাট মিন্স 35 ক্লোরিনের পর্যাপ্ততা হচ্ছে 75%, আমরা দেখছি এটা সবচেয়ে বেশি, এবং এটার পর্যাপ্ততা বাকিটুকু 25%। এটা হচ্ছে একদম মুখস্থ বইয়ে আছে সরাসরি, এই জন্য সরাসরি এটা মনে রেখো। 37 ক্লোরিন ও 35 ক্লোরিনের পর্যাপ্ততার পরিমাণ 37 ক্লোরিন হচ্ছে 25%, 35 ক্লোরিন 75%, ঠিক আছে। 37 ক্লোরিন 25%, 35 ক্লোরিন 75%। এই যে অনেক সময় উল্টা দিবে, 35 ক্লোরিন যদি আগে দেয় তাহলে 75% আগে হবে। এটা বুঝে শুনে আনসার দিও। ব্লাড ক্যান্সার রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় জানো? ব্লাড ক্যান্সারের জন্য ব্যবহার করা হয় তোমার কোনটা ভাইয়া? ব্লাড ক্যান্সারের জন্য ব্যবহার করা হয় 12 ফসফেট। কি ভাইয়া? 32। ব্লাড ক্যান্সার মানে রক্তের লিউকেমিয়া রোগ, এটা হচ্ছে 32 ফসফেট। এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। ব্লাড ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ব্লাড ক্যান্সার মানে হচ্ছে লিউকোমিয়া। ব্লাড ক্যান্সার মানে কি? লিউকোমিয়া। সো এটার চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? 32 ফসফেট। টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা, মনে রাখবা। এগুলো তো হুবহু বই থেকে জ্ঞানমূলক টাইপের, যেগুলো এগুলো মুখস্থ। টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা। কোন আইসোটোপটি গামা রশ্মি বিকিরণ করে? টেকনেশিয়াম আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে। 99 টেকনেশিয়াম গামা রশ্মি বিকিরণ করে, ক্যান্সার কোষকে ধ্বংস করে। মনে রাখবা, এটা কি করে? ক্যান্সার কোষকে ধ্বংস করে, নাকি কি করে? রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? 32 ফসফেট। আবার আসছে, ঠিক আছে। ব্লাড ক্যান্সার অথবা হচ্ছে রক্তের লিউকোমিয়া 12 পিতো নাই এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। থাইরয়েডের ক্যান্সার কোষ ধ্বংসের জন্য নির্ণয় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? 131 আয়োডিন। মনে রাখবে 131 আয়োডিন, এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের জন্য এই আইসোটোপটা ব্যবহার করা হয়। আইসোটোপের তেজস্ক্রিয় আইসোটোপের এই পার্টটা একটু মনে রাখবা। টিউমারের উপস্থিতি নির্ণয় এবং চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? 16 কোবাল্ট। টিউমারের উপস্থিতি নির্ণয়, যে 16 কোবাল্ট দিয়েছে কিন্তু ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়,
টিউমারের উপস্থিতি নির্ণয় এবং চিকিৎসা কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? 60 কোবাল্ট। এগুলা বইয়ের মধ্যে আছে, আমি একটু তোমাদেরকে আরেকটু ধারণা দিয়ে দিই। দেখো, রোগ নির্ণয়ে তোমার টেকনেশিয়াম 19 এটা দিয়ে হচ্ছে কি করা হয়, রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয়, ঠিক আছে। তো এটাকে শরীরের ভিতরে ইনজেক্ট করানো হয় এবং এই আইসোটোপ যখন শরীরে নির্দিষ্ট স্থানে জমা হয় তখন এই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে এবং তখন তা বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানে ছবি তোলা হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা। এই যে বই থেকে হুবহু সব চলে আসে। রোগ নিরাময়ে দেখো, তোমার হচ্ছে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131 আয়োডিন সমৃদ্ধ দ্রবণ পান করা হয়। মানে থাইরয়েড ক্যান্সারে ব্যবহার করা হয় কোনটা? 131 আয়োডিন, ঠিক আছে। তো টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ের তেজস্ক্রিয় আইসোটোপ 16 কোবাল্ট ইউজ করা হয়। এইটা পাইছি না টিউমারের, এটা বইয়ে আছে। তারপরে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফেট এটা ইউজ করা হয়। চিকিৎসায় অনেক, কৃষিক্ষেত্রে অনেকগুলা ইউজ করা হয়। যাই হোক, এগুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলা মনে রাখো। তেজস্ক্রিয় আইসোটোপে কোবাল্ট 60 এর ব্যবহার রক্তের লিউকোমিয়া রোগে না, রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় 32 ফসফেট। তো এটা ক্যান্সার কোষকে ধ্বংস করে খাদ্যদ্রব্য সংরক্ষণে এটা ইউজ করা হয়। 2 আর 3 16 কোবাল্ট। এরপরে আসো, সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হচ্ছে। সি শক্তি স্তর কোনটা? এইটা। এটা আমাদের 1 নং, এটা 2 নং, এটা হচ্ছে 3 নং। তো এই 3 নং শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে? mvr = nh/2π। আমরা তো এটাই জানি। n এর মান এখন 3, h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.626 × 10⁻34, ঠিক আছে। ডিভাইডেড বাই 2π মানে কি? 2 × π এর মান 3.1416। তো এটা হিসাব করে কত আসে দেখো, কত আসতেছে? 3 × 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 3.1416। এটা আসতেছে হচ্ছে আমাদের কত জানো? এটা আসতেছে 3.164 × 10⁻34। এই যে এটা আসতেছে, এটা আমার থেকে কৌণিক ভরবেগ আছে, বুঝছো? 16 × 10⁻34। আর কোনটা তো মিলে না, এটাই মিলছে। 164টাকে বাদ দিলেই তো হয়ে গেছে, একটা তো বাদ দেওয়া যায় দশমিক পরে। এইটাই आंसर। কৌণিক ভরবেগের সূত্র mvr = nh/2π বসাইছি। n এর মান এখানে 3 কজ এটা তৃতীয় শক্তি স্তর, বাকি জাস্ট মানগুলা বসাইছি। তো উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন বি শক্তি স্তরে সি শক্তি স্তরে গ্রহণ করে শক্তি শোষণ করে যায়। বুরের মতে আমরা জানি ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে, ঠিক আছে। তো এখানে কি, ইলেকট্রন বি থেকে সি তে গেলে শক্তি শোষণ করে। দেখো বি কই ভাই? বি হচ্ছে এইখানে, যে বি হচ্ছে এইখানে, এটা বি, তাহলে বি আর সি এটা, তাহলে বি থেকে সি গেলে দেখো নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যেতেছে, তাহলে অবশ্যই শক্তি শোষণ করবে, এটা ঠিক আছে। বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। দেখো কৌণিক ভরবেগ যার n এর মান বেশি তার কৌণিক ভরবেগ বেশি আসবে, ঠিক আছে। mvr = nh/2π না, n এর মান বেশি হলে কৌণিক ভরবেগ বেশি আসবে। তো বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ থেকে বেশি অবশ্যই, কজ বি মানে হচ্ছে n এর মান 2, এ মানে হচ্ছে n এর মান 1, ঠিক আছে। তাহলে বি এর কৌণিক ভরবেগ বেশি। এ শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ করে অথবা বিকিরণ কোনটাই করবে না। হ্যাঁ, নিজ শক্তি স্তরে ঘুরার সময় দেখো এ শক্তি স্তরে সে যখন নিজ শক্তি স্তরে ঘুরবে, নিজ শক্তি স্তরে ঘোরার সময় তখন সে শক্তি শোষণ বিকিরণ কোনটাই করে না। দেখবেন সেটা 3টাই সঠিক, ঠিক আছে। এটাই आंसर, এটাই বাস্তব, এটাই জীবন। হা। বুর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন, এটা এক পরমাণু ব্যাখ্যা করতে পারে। হিলিয়াম প্লাস এটাতেও ইলেকট্রন একটা, এটা ব্যাখ্যা করতে পারে। লিথিয়াম 2 প্লাস এটাতেও ইলেকট্রন একটা, দেখো 3টা থেকে 2টা ত্যাগ করছে, একটা এটা ব্যাখ্যা করতে পারে। তো 3টাই आंसर হবে। ইজি না?